চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি আপনার আমার সকলের খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তিনি এই প্রজন্মের বেশ ফেমাস একজন সঙ্গীত শিল্পী। তিনি তার গান দিয়ে ভক্তদের মন সবসময় জয় করে এসেছেন এবং ঈদের এই সময়ে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অবন্তী সিথি। শুভ সকাল এবং সেই সাথে ঈদ মোবারক। কেমন আছেন? শুভ সকাল, তোমাকেও ঈদ মোবারক। আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি এবং বরাবরের মতো তোমাকে পেলে সবসময় ভালো লাগে এবং সেই সাথে অনেক অনেক অভিনন্দন মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য। অনুভূতিটা এখন কেমন একটু জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনুভূতিটা আসলে যে কোনো স্বীকৃতি পাবার অনুভূতিটা কিন্তু একেবারে অন্যরকম হয়। আর এটা আমার দ্বিতীয়বারের মতন মেরিল প্রথম আলোর সেরা গায়িকার পুরস্কার। আর এই ভালো লাগাটার সাথে আমার আরও একটা ব্যাপার ভীষণভাবে হয়, সেটা হচ্ছে ভয়। প্রচণ্ড ভয় হতে শুরু করে, সেটা হচ্ছে দায়িত্ববোধটা অনেক বেড়ে যায়, কারণ মানুষের এক্সপেকটেশন লেভেল অনেক বেড়ে যায়। সো আমার ভয়টা অনেক বেশি বাড়তে থাকে। আচ্ছা, ঈদ মানে তো একটা অন্যরকম আমেজ, আনন্দ, সব সাইডে যেন একটা আনন্দের ধুম পড়ে যায়। তো একটু জানতে চাই যে অবন্তী সিথির ঈদটা কিভাবে কাটে, আসলে সকালের শুরুটা থেকে শুরু করে পুরো দিনটার প্ল্যানিং কি থাকে? আমার আনন্দ হচ্ছে ঘুমানোতে। আচ্ছা, ঈদের দিন কি সকালটা ঘুমেই কাটানো হয়? হ্যাঁ, একদম। কারণ ঘুম প্রিয়, ম্যাক্সিমাম ঈদগুলোতে আসলে এটাই হয়। দেখা যায় হয়তো রাতে কোনো লাইভ থাকে অথবা কোনো শো আসলে সেভাবে থাকে না, ঈদের পর দিন বা তারপরের দিন সেভাবে থাকে। বাট ঈদের দিনটা মোটামুটি বলতে গেলে একদম ফ্রি। সো সকালবেলা আরামের একটা ঘুম হয়। এবং ছুটি বলতে কিন্তু তোমাদের ওই সময়টাই হয় আসলে, এত কাজের চাপ, আবার ঈদের আগে তো একটা প্রেশার থাকে। সো ঈদটা মনে হয় ছুটির সাথে আনন্দ একদম মিশে একাকার হয়ে যায়। আচ্ছা, তো ঈদকে ঘিরে কি কি কাজ করা হয়েছে এবার? এবারও নাটকে বেশ কিছু গান এসেছে। ইনফ্যাক্ট আসলে কোন গানটা যে আসছে বা কি হচ্ছে না এটা আমিও বুঝতে পারছি না, কারণ গত ঈদে গান গেয়েছি যেগুলো, সেগুলো এখনো পর্যন্ত রিলিজ হচ্ছে। আসলে সময়টা কিন্তু অনেক সীমিত, রোজার ঈদ, কুরবানি ঈদ, এই কারণে হয়তো বা সময়ের কারণে হয়তো। ইনফ্যাক্ট এবার যেটা হয়েছে সবগুলো সেলিব্রেশন খুব কাছাকাছি, ভ্যালেন্টাইন্স থেকে শুরু করে পহেলা বৈশাখ, 2 ঈদ, সবগুলো সেলিব্রেশন খুব কাছাকাছি হওয়ায় তো স্পেশাল সময়গুলোর স্পেস খুব কম এবং সময়ও কেন জানে খুব দ্রুত চলে যাচ্ছে, বুঝতে পারছি না আসলে। আচ্ছা, এখন আমরা একটা সুন্দর গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। তোমাকে পেয়েছি, গান না শুনলে কিন্তু হয় না। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। বাহ, অসাধারণ, মন একদম জুড়িয়ে গেল, খুবই ভালো লেগেছে, বরাবরের মতোই। আচ্ছা, এবার একটু কাজ নিয়ে কথা বলতে চাই। নাটকে প্লেব্যাক করা হয়েছে, কোন নাটকে করা হয়েছে এবং কি ধরনের গান হয়েছে এখানে? কোন নাটকে এখনো পর্যন্ত যাচ্ছে এইটা না আসলে আমাদের জন্য বলাটা একটু মুশকিল হয়ে যায়, কারণ আমরা সময় খুব কম পাই। আচ্ছা, হ্যাঁ, একদম এরকমই হয় যে নাটকটা কালকে রিলিজ হবে, আজকে বলছে যে ভয়েস দিয়ে যাও। আচ্ছা, এরকমও হয়েছে। সো রাফাত রিঙ্কু ভাইয়ের 2টো নাটকে মেবি গানগুলো আসছে, আর আরো বেশ কিছু নাটকে আসছে। আমি আসলে নামও গুলিয়ে ফেলছি, এতগুলো কাজ করেছি আমি নামও আসলে কাজের একটু প্রেসার অনেক সময় হয় যে হঠাৎ হঠাৎ করে কাজ করতে হয়, একটু এরকম হতেই পারে। আমার এটা হয়, আমি গুলিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, একটি গান যখন শুরুর দিকে খুব বেশি দর্শক পছন্দ করে, তারপরে কিন্তু কাম টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, খুব গানগুলো কিন্তু দর্শকরা নিতে থাকে সেই শিল্পীর। কোন গানগুলো তোমার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? কোন গানগুলো একদম তোমার পরিচিতিটা বাড়িয়ে দিয়েছে?
গানগুলো হলে তো সেটা খুবই ভালো ভালো ব্যাপার। অবশ্যই তোমার গানগুলো, কারণ তোমার প্রচুর গান আছে যেগুলো আমি পার্সোনালি পছন্দ করি, দর্শকদেরও পছন্দ। এই সময়ে একটা গান মানুষের কান পর্যন্ত পৌঁছানো, এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, আমার টার্নিং পয়েন্ট প্রথম রূপকথার জগতে। এটাই আসলে আমাকে মানে অবন্তীকে নতুন আরও একটা ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দেন ব্যাক টু ব্যাক আসলে বেশ কিছু গান মানুষ নিয়েছে, এবং 2023 আমার জন্য আমি বলবো যে খুব লাকি একটা বছর, এবং সেই সাথে হ্যাপেনিং। অনেকগুলো সুন্দর সুন্দর গান এসেছে এবং মানুষ এপ্রিসিয়েট করেছে। তো সেই দিক থেকে আমি যদি বেশ কয়েকটা গানের নাম বলি যেগুলোর রেসপন্স খুব ভালো পাই, যে কোনো স্টেজে গেলে আমাকে রিকোয়েস্ট করে, উইচ ইজ ভেরি গুড, আমি খুব হ্যাপি হয়ে যাই, কারণ আমাদের মৌলিক গান স্টেজে গাইবার সুযোগ খুব কম হয়। তো সেই জায়গা থেকে স্টেজ থেকে যখন একটা রিকোয়েস্ট পাই, তো এটা আমার খুব ভালো লাগে। সেই দিক থেকে গানের নাম বলতে গেলে রূপকথার জগৎ তো বললাম, দেন সেকেন্ডে আসবে গা ছুঁয়ে বলো, দেন রাগ কমলে ফোন করিস, তারপর পাখি পাখি মন, শান্তি চুক্তি, দেন তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, এই গানটা আমাকে অনেকে রিকোয়েস্ট করে, তোমার জন্য ডুব দিয়েছি জলে। প্রচুর 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 গানগুলো, এবং প্রত্যেকটা গানের লিস্ট যেগুলো বলেছো প্রত্যেকটা আমার খুব পছন্দ। আমার মনে হচ্ছে প্রত্যেকটা গান শুনি, কিন্তু যে গানটির কথা বলছিলাম রূপকথার জগতে, এই গানটির দুটি লাইন শুনতে চাই। ওকে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা, আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে, কোনো এক কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। ওয়াও, অসাধারণ অসাধারণ। বরাবরের মতোই প্রত্যেকটা গান এত সুন্দরভাবে ডেলিভারি দাও তুমি, এবং এত আবেগ দিয়ে গাও, গানগুলো অসম্ভব ভালো লাগে প্রতিবারই। আচ্ছা, এবার একটু জানতে চাই যে বিয়ের বয়স কয়দিন হলো? সেভাবে বলতে গেলে আসলে 12-15 দিন। 12-15 দিন? কেন, কারণটা কি? কারণ আসলে বিয়ে হয়েছে 5 মাস, বাট বিয়ের পর তো যেহেতু আমার বর প্রবাসী, তাকে চলে যেতে হয়েছে, সো বিয়ের পর কতদিন ছিল, 12-15 দিন। দেন সে মানে আমরা দুইজনই মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা, বাহ, এটা একটা দিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে যে বয়সটা কমে গেছে বিয়ের, সো আরো বেশি মনে হবে যে অনেক দীর্ঘদিন যাক। আচ্ছা, বিয়ের পর পরিবর্তনটা কি হয়েছে? অবন্তী সিথি কি আসলে কোনো নামের বা পার্সোনালি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি আসলে। মানে আমার কাছে মনে হয়েছে যে বিয়ের সময়টা একটা খুব স্বপ্নের মতন একটা সময় গেছে, খুব সুন্দর একটা সময় কেটেছে, দেন ব্যাক টু দ্য রিয়েলিটি। আচ্ছা, আমরা কিন্তু জানি তুমি যত সুন্দর গাও ঠিক তত সুন্দরই শীষ বাজাতেও পারো। কখনো কি শীষ বাজিয়ে কাউকে, কোনো ছেলেকে টিচ করা হয়েছে? টিজ করা হয়নি, বাট টিজিং থেকে আসলে আমি হুইসেলটা শিখেছি। আচ্ছা, মানে ইফ টিজিং থেকে আমি আসলে হুইসেলটা শেখা। স্কুল কলেজে তো যেতে মানে যখন আমরা, ইনফ্যাক্ট তুমিও এরকম এক্সপেরিয়েন্স করেছো, হ্যাঁ, যে স্কুল কলেজে যাচ্ছি সুন্দরী মেয়েরা একটু করেই আর কি, আওয়াজ ভেসে আসলো। তো এটা থেকেই আসলে আমার হুইসেলিংটা শেখা। আমি এবং আমার দিদি এটা প্র্যাকটিস করতাম যে চল দেখি কে এরকম আওয়াজ বের করতে পারে। আচ্ছা, তো এই করতে করতে আসলে এটা হয়ে গেছে। আচ্ছা, গানের ক্ষেত্রে শীষ বাজানোটা কতটুকু ইফেক্টিভ হয়েছে বা কতটুকু হেল্প করেছে তোমার গানের ক্ষেত্রে? অনেকটা, মানে সেদিক থেকে বলতে গেলে নতুন আমরা আসলে যারা কাজ করছি, তো একটা ইউএসপি আসলে লাগে, হ্যাঁ, যে দিস ইজ মি, সি এটা আমি, তো এইটা দেখানোর জন্য আসলে একটা ইউএসপি লাগে। তো সেই আমার কাছে মনে হয়েছে যে হুইসেলিংটা সেই দিক থেকে আমার একটা বাড়তি অ্যাটেনশন দিয়েছে। একদম, হ্যাঁ, যে ওই মেয়েটা হুইসেলিং করে।
এবং গানের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, অবন্তী সিথি মানেই সে শীষ বাজাতে পারে। আচ্ছা, আমরা একটি সুর একটু শুনতে চাই তোমার শীষের মাধ্যমে। ওয়াও, খুব সুন্দর। আচ্ছা, তোমার একটি গান প্রথম দেখার কালে বন্ধু, এটি কিন্তু বেশ পপুলার একটি গান। এই গানটির ডেকোরেশনটা একটু ভিন্নধর্মী ছিল। গানটির সুরকার গীতিকার কারা ছিলেন এবং গানটি কিভাবে রেকর্ড করা হয়েছিল? প্রথমে গানটি আমার গান না, গানটি আমি কভার করেছি। এটা মুজিব পরদেশির গান, ভীষণ জনপ্রিয়, সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। তো ওই সময়টা এই যে বললাম না যে দিস ইজ মি, যেটা আমাকে খুব হেল্প করেছে। তো ওইটার আরেকটা কন্টেন্ট হচ্ছে কাপসং, এইটা আমাকে অনেক হেল্প করেছে যে আমাকে আলাদা করে একটা অ্যাটেনশন দেবার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমি যখন প্রথম এই কাপসং নিয়ে কাজ করা শুরু করলাম এবং মানুষ আমাকে যখন দেখছিল যে দুটো গ্লাস উল্টাপাল্টা করে কিছু একটা করতে, তো মানুষ তখন এক্সপেক্ট করছিল যে আরো কিছু শুনি, আরো কিছু শুনি। তো ডিজে রাহাত ভাই একদিন বললেন যে তুমি তো এটা বাসার ফ্লোরে বসে করো কিংবা টেবিলে বসে করো, চলো আমরা অফিসিয়ালি কিছু একটা করি। যে খুবই ভালো হয়। তখন আমি একদম আসলে অবন্তী সিথি তখন আমার হয়নি, তখন খুব স্ট্রাগলিং পিরিয়ড চলছিল, মাত্র শুরু করেছি আর কি ওই সময়টা। সেই জায়গা থেকে ভাইয়া বললেন যে তাহলে চলো একটা খুব জনপ্রিয় গান আমরা এটা একটু ডিফারেন্ট আয়োজনে করি, একটা ডিফারেন্ট রেন্ডিশনে করি। তো এরপর এই গানটা রেকর্ড করা হলো মীর মাসুম ভাইয়ের স্টুডিওতে। আচ্ছা। এবং যেহেতু এইটার কোনো রেফারেন্স তো নাই, হ্যাঁ, কারণ এই কাপটাকে আমি কিসের ওপর রেখে বাজাবো এবং ওই রেকর্ড করলে সেটার আওয়াজটা কিরকম আসবে সেটা কিন্তু কিছুই জানতাম না সেই সময়। তো তখন একটা কাহনের ওপর রেখে তো সেই এটা রেকর্ড করা হয়েছিল। এবং পুরো টেকটা হচ্ছে কিরকম, মানে পুরোটা গান মানে বাজিয়ে যাওয়াটা এটা খুবই চ্যালেঞ্জিং। তো একটা লুপ হয়তো আমি বাজিয়েছি, তো সেটাকে লুপ করে 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 একটা ট্র্যাক বানানো হয়েছে, দেন সেটার উপর মিউজিক করা হয়েছে, দেন আমি ভয়েস দিলাম, দেন ভিডিও হলো, দেন মানুষ পছন্দ করেছে। আচ্ছা, সেই গানটিকে আমরা একটু শুনতে পারি? ওকে। প্রথম দেখার কালে বন্ধু, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি ভুলিবে না মোহরে, হে জীবন গেলে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অহংকার হইব তোমার লাইগারে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। বাহ, একদম মন ছুঁয়ে গেল। আমার খুব জানতে ইচ্ছে করে যে ভাইয়া যে দেশের বাইরে থাকেন, মাঝে মাঝে কি আবদার করেন তার জন্য গান শোনানো? আমরা তো আসলে গানেই কানেক্টেড। আচ্ছা, গান দিয়েই পরিচয়, সবকিছু হয়েছে, শুধু গানটাই বাদ দিয়ে। আচ্ছা। না, কিন্তু আমরা গান একটা করেছি, বিয়ে উপলক্ষে একটা গান আমরা করেছি, আমরা দেখেছি, সেটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নিজেদের গান দিয়ে নিজেদের বিয়ের স্মৃতিটাকে ধরে রাখবার চেষ্টা করেছি। এবং আমাদের খুব ইচ্ছে করে যে আমরা একসাথে গান করি, বাট সেটা হয়ে ওঠে না দূরত্বের কারণে। মূলত কিন্তু মার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে তুমি গানের জগতে এসেছো এবং পরবর্তীতে তোমার বোনকে দেখে অনুপ্রাণিত হয়েছো। সো গানের এই যে জার্নিটা কেমন ছিল এবং তুমি পরবর্তীতে কার কাছে তালিম নিয়েছিলে? প্রথমত আমার ফ্যামিলির সব মেম্বাররা, বিশেষ করে আসলে আমি বাবার কথা বলবো, কারণ আমার বাবার একটা ব্যাপার ছিল যে তোমার যেটা ভালো লাগে, তুমি গান গাও বা তোমার ছবি আঁকো বা তোমার যা করতে ইচ্ছে করে, তুমি পড়াশোনার পাশাপাশি সেটা করতে হবে তোমাকে। হ্যাঁ, তো আমরা 3 বোনই কিছু না কিছু করতাম। আচ্ছা। তো দিদি আসলে গান গাইতো, আমার খুব একটা আসলে যে আমি গানই শিখবো এরকম কোনো ব্যাপার ছিল না। আমার ছবি আঁকাতে খুব ঝোঁক ছিল এবং বাবা চাইতো আমি আর্ট কলেজেই পড়ি।
আচ্ছা। তো দেন দিদি গান শিখতো এবং আমি মাঝে মাঝে এসে দিদির পাশে বসে থাকতাম, তখন অনেক ছোট আমি, এবং এরকম হতো দিদির ভুল ধরিয়ে দিতাম। আচ্ছা। দিদি এটা এরকম না, ওটা ওরকম, এরকম করতাম আর কি মাঝে মাঝে। তখন আমার গুরুজি যার কাছে আমার হাতে খড়ি, ওস্তাদ সুশান্ত দেব কানু, তখন স্যার বললেন একটা কাজ করি, আমি তোমাকে শিখিয়ে যাই, তুমি তোমার বোনকে শিখিয়ে দিও। আচ্ছা, এইভাবে আসলে আমার গান ছোটবেলা থেকেই গুরু দায়িত্ব পালন করা হয়েছে। মানে ওই আর কি জন্মগত একটা আমার মাস্টারনি স্বভাব আছে আর কি। খুব খারাপ না, এটা দারুণ বিষয়, এটা কিউট একটা ব্যাপার। আচ্ছা, তোমার কণ্ঠে আরেকটা গান শুনতে চাই, কোন গানটি শোনাবে? এটা বললে না, আমি মানে ছোটবেলায় যেটা হতো, যখনই কেউ বলতো যে একটা গান শোনাও, আমি মার দিকে তাকাতাম। মা যেটা বলে দিবে, এখন তুমি আমার দিকে তাকিয়ে বলো। মা যেটা বলে দিবে আমি সেটাই গাইতাম, এবার তুমি বলো। আচ্ছা, আমি কোনটা বলবো? আচ্ছা, তুমি যেভাবে বললে আমার দিকে তাকিয়ে আমাকে বলতে, আমার তো একটু রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাগের গানটা বলো। রাগ কমলে ফোন করিস, আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়, তুই কেন যেমন করিস, ফোন করব না আমি রেগে আছি বেজায়, কথা জমলে ফোন করিস, আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়ে, বল কেন এত ভুল করিস, আমি গলছি না কিছুতেই তোর কথায়, তুই এত সহজে শুধরে যাবি না জানি, তাই হতেই হয় আমাকে অভিমানী, তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলে চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস, কমবে না কমবে না রাগ, কমবে না কমবে না রাগ, করবো না ফোন, রাগ কমলে ফোন করিস। ওয়াও, এত সুন্দর গান গাইলে আসলে রাগ আর কোথায় থাকে? রাগ তো কোথায় পালিয়ে চলে না, যায়। ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগে, মানে দে আর ভেরি সুইট। এই গানের কমেন্টগুলো আমি মাঝে মাঝে পড়ি, একজন আরেকজনের রাগ ভাঙানোর জন্য এই গানটা সেন্ড করে। খুব সুন্দর একটা গান বানানো হয়েছে, যাতে রাগ ভাঙানোর টেন্ডেন্সি আসলেই গানটা সবার আগে পাঠানোর টেন্ডেন্সি চলে আসে। মানে ভেরি সুইট না, মানে আমরা যারা 90s কিড, আমরা কিন্তু খুব রিলেট করতে পারি আসলে ওই সময়টা, আমরা একটু বেশি প্রেম পাগল। অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুবই ভালো লেগেছে। কখন যে আসলে সময় শেষ হয়ে যাচ্ছে আমরা একদমই টের পাচ্ছি না। মন চাইছিল আরো কয়েকটা গান শুনি তোমার কাছে, কিন্তু যেতে হবে কারণ ঈদের আমেজ, ঈদ এখনো বাকি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবে সব সময়। অনেক ধন্যবাদ তোমাকে, এবং সেই সাথে এটিএন এর পুরো পরিবারকে অনেক অনেক ধন্যবাদ, আর সেই সাথে দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, নিজের যত্ন নেবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।